রাফসানের হাত ধরে নিজের রুমে নিয়ে আসে তিথি। পাশেই শুয়ে আছে সে। রাফসান হালকা করে কোমর টেনে নেয় তিথির, সামান্য ঠেলে দিয়ে সরে আসে তিথি। দরজার কাছে দাঁড়িয়ে আছে মিম, অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে ফোন করা হয়েছে। কে করেছে? তিথি নিজের স্কার্ট ঠিক করে নেয়, মিমের সামনে এসে দাঁড়ায়। কেমন আছো মিম? তুমি আমাকে কিভাবে জানো? বাঁকা চোখে তাকিয়েও বলল মিম। তাচ্ছিল্যের হাসি হেসে বলল তিথি, আমি আপনাকে শুরু থেকেই চিনি। জানি আপনি কে। তোমার লজ্জা করে না সবকিছু জেনেও এমনটা করতে? লজ্জা কেন হবে? ঠাস করেই তিথির গালে থাপ্পড় বসিয়ে দেয় মিম। তিথি আবারও মিমের দিকে তাকায়। তুমি ভুল ভাবছ মিম, আমি তেমন মেয়ে নই। মিমের থাপ্পড়ের গতি তিথিকে বুঝিয়ে দিয়েছে মিম তিথিকে নষ্টা মেয়ে ভাবছে। তিথি জবাব দিল। মিম পাল্টা জবাবে বলল, তোদের আমার জানা আছে তোরা কেমন মেয়ে। মিম তুমি কি ভাবছ? তুই একটা নষ্টা মেয়ে। অন্যের স্বামীর চোখে নেশা জড়িয়ে তাদের সাথে ফষ্টিনষ্টি করিস। মিমের কথাটা শেষ না হতেই তিথি মিমের গালদুটো এক হাত দিয়ে চেপে ধরে দেয়ালের সাথে ঠেকিয়ে ফেলে। দাঁতের চাপে গালে ব্যথা পাচ্ছে মিম। গুনিয়ে উঠছে সে। তিথি বলল, তুই শুধু রাফুর স্ত্রী বলে বেঁচে আছিস, না হলে এ কথা অন্য কেউ বললে তার জিহ্বা ছিঁড়ে ফেলা আমার বাহাতের কাজ। তুই এখানে আসছিস কার জন্য জানিস? রাফুর জন্য। আর আমি রাফুর ছায়া হয়ে থাকি সারাটাক্ষণ। নেশাগ্রস্ত রাফু যেন উল্টোপাল্টা কাজ না করে ফেলে তার জন্য তোকেই আমি ফোন করেছি। আমার যদি তেমন কোনো উদ্দেশ্য থাকত তাহলে তোকে ফোন করতাম না। তিথি মিমকে ছেড়ে দেয়। একগালে রাফসানের হাতের 5টা আঙুলের ছাপ বসে আছে। এখন তিথির চেপে ধরা গালদুটো তসতসে লাল হয়ে গেছে। গালে ব্যথা করছে মিমের। তিথির মাথা নিচু হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, সরি মিম। আমি আসলে এমনটা বলতে চাইনি, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেলেছি। মিম হালকা হাসির চেষ্টা করে বলল, তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলার দরকার। তোমাকে না শুনেই উল্টো পাল্টা ভেবে কত কথাই না বলে ফেলেছি। আমাকে ক্ষমা করো। আমি জানি মিম আপু আপনার রিয়েক্ট করার ব্যাপারটা বুঝতে পারি। তুমি কে? মিম প্রশ্ন করে তিথিকে। তিথি চুপ হয়ে যায়। মিম আবার বলল, তুমি কে? আমি তিথি। মিমের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। তিথি নামটা আগেও শুনেছে রাফসানের মুখে। আজ দেখাতেই ভুল বোঝাবুঝি। কথা বাড়ায়নি মিম। তিথির সাহায্য নিয়ে রাফসানকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে তারা। গাড়িতে শুইয়ে নিয়ে আসে মিম তার নতুন বাসায়। ভোরের আলো জানালা বেয়ে রুমে প্রবেশ করেছে। রুবি বসে আছে জানালা বরাবর। মোবাইলে রাফসানের ছবি। চোখ ভিজিয়ে দেখছে তাকে। বাবা আকবর হোসেন হঠাৎ আনন্দিত। কেন সে এত খুশি তার কারণ জানতে পারেনি রুবি। শাহানার ফোন আসে রুবির ফোনে। শাহানা রুবির বান্ধবী। ভার্সিটি যাওয়ার জন্যই ফোন করে সে। রুবিও তৈরি হয়ে নেয় দ্রুত। তার মনের আকাঙ্ক্ষা দুচোখ ভরে রাফসানকে দেখা। রাফসান কলেজের সহকারী শিক্ষক আর রুবি অনার্সের স্টুডেন্ট, চাইলেই সবকিছু হয়ে যেতে পারে তাদের মধ্যে। মাঝে শুধু রাফসানের স্ত্রী মেয়ে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। রুবি সে বিষয়ে ভাবছে, কিন্তু তার আগে ওই তিথি মেয়েটাকে দেখতে হবে। নতুন এসেছে ভার্সিটিতে, তবুও তার সাহস দেখে অবাক হয়ে আছে রুবি।
ভার্সিটির গেইটে দাঁড়িয়ে আছে জায়েদ মাসুদ, হাতে জ্বলন্ত সিগারেট। ধোঁয়ার গন্ধে ঝাঝালো সিগারেটের সাদা খোলসে গাঁজা ভরে টানছে মাসুদ। ভার্সিটির নতুন অ্যাডমিশন নিয়েছে সে, পার্সোনাল মিশনে সে। কিন্তু ভাবার বিষয় হল ইন্টারন্যাশনাল বিজনেসম্যান মাসুদ এখানে কেন? একজন সফল বিজনেসম্যান হলেও সে একজন শার্প শুটার। দুনিয়ার সকল অস্ত্র চালানোতে পণ্ডিত সে। একসময় রাফুর সাথে ট্রেনিং নিয়েছিল সে। ভার্সিটির গেইট থেকে আস্তে আস্তে স্টুডেন্ট আসছে। মাসুদ সিগারেটের ধোঁয়া গেইটের ভিতরে আসা সুন্দরী মেয়েদের মুখে ছাড়ছে। বেপরোয়া সে। সেই মুহূর্তে গেইটের ভিতরে প্রবেশ করে রুবি। সিগারেটের ধোঁয়া রুবির মুখে ছাড়তেই রুবি ঘুরিয়ে মাসুদের দিকে থাপ্পড় দেয়। মাসুদ রুবির হাতটা ধরে ফেলে। স্কার্টের হালকা উপরে মাসুদ তার হাত দিয়ে নিজের দিকে টেনে নেয় রুবিকে। রুবি স্তব্ধ হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে মাসুদের দিকে। আলতো করে রুবির ঠোঁটে তার ঠোঁট মিশিয়ে নেয়। পিছনের সবকিছু নিস্তব্ধতা ছেয়ে গেছে তাদের। মামনি, এই মামনি, আমরা কোথায়? এটা কোথায়? ঘুম থেকে উঠেই মীরার চিৎকার শুনে মিম রান্নাঘর থেকে রান্না রেখে চলে যায় মিম মীরার কাছে। মিমকে দেখে মীরা বলল, মামনি, এটা তো আমার বাসা না, কোথায় আমরা? মিম মীরায় মাথায় হাত বুলিয়ে বলল, সোনামণি, এখন থেকে এটাই আমাদের বাসা। মীরার মুখটা ছোট হয়ে আছে। ওর পছন্দ হয়নি বাসা, তবুও কিছু বলেনি। পাশ ফিরে রাফসানকে না দেখে মীরা বলল, আম্মু, আম্মু, পাপা কোথায়? মিম কিছু বলে না। মীরার কাছ থেকে উঠে রান্নাঘরে চলে যায় মিম। মীরা বিছানা থেকে নেমে সম্পূর্ণ বাসা হেঁটে দেখছে। পাশের রুমটা দরজা আটকানো। মীরা বলল, মামনি, এই দরজা খুলছে না কেন? মিম রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। মীরার সামনে বসে মিম বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। টলহস্তি কি মামনি? মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিম হাসি চেপে রাখে। তারপর বলে, মাম্মা, এটার ভিতরে বানর আছে, বানর, হুতুম প্যাঁচা, কুমির আছে, গন্ডার আছে। বলেই মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে। এর আগেও মিম যখন রাগ করত তখন রাফসানকে এসব বলতে শুনেছে। তাই ও বলল, মামনি, পাপ্পাকে এসব বলবা না, পাপ্পা হলো একটা চিড়িয়াখানা। মামনি, এই দরজা খুলছে না কেন? মিম রান্নাঘর থেকে বেরিয়ে আসছে। মীরার সামনে বসে মিম বলল, এখানে জলহস্তি আছে মাম্মা। টলহস্তি কি মামনি? মীরার মুখে জলহস্তিকে টলহস্তি শুনে মিম হাসি চেপে রাখে। তারপর বলে, মাম্মা, এটার ভিতরে বানর আছে, বানর, হুতুম প্যাঁচা, কুমির আছে, গন্ডার আছে। বলেই মুখ বাঁকা করে নেয় মিম। মীরা অল্প বয়সে বুড়ি হয়েছে। এর আগেও মিম যখন রাগ করত তখন রাফসানকে এসব বলতে শুনেছে। তাই ও বলল, মামনি, পাপ্পাকে এসব বলবা না, পাপ্পা হলো একটা চিড়িয়াখানা। মিমের ফ্লোরে গড়াগড়ি দিয়ে হাসি দিতে মন চাইছে, পারছে না মীরার সামনে। মিম মীরাকে কোলে তুলে নেয়। রান্নাঘরে নাস্তা বানাচ্ছে মিম। পাশে বসে আছে মীরা। মামনি কি করছে সেটা দেখছে সে। রাফসানের ঘুম ভাঙে মোবাইলের রিংটোনে। তিথি ফোন করেছে। রাফসানের মাথা এখনো ঝিমঝিম করছে রাতের নেশায়। তিথির ফোন রিসিভ করতে পারেনি, কল ও করেনি দ্বিতীয়বার। রাফসান বিছানা থেকে নেমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। মাথাটা ঝিমাচ্ছে।
টেবিলে নাস্তা তৈরি করে রাখছে মিম। রুটি আর মাংস ভুনা। আগেই খেয়ে নিয়েছে মিম। মীরা খেয়ে নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে মা মেয়ে। রাফসান খাচ্ছে আর ভাবছে গতকালের কথা। মিমের গালে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি। তারপর রাতে তো পার্টিতে গিয়েছিলাম, বাসায় আসলাম কিভাবে? উল্টো পাল্টা কিছু করিনি তো আবার? দেখতে হবে। নাস্তা সেরে ল্যাপটপ নিয়ে বসছে রাফসান। রুমের সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখছে সে। না, মিমের সাথে রাতে তেমন কিছুই তো হয়নি। কিন্তু মিম আমাকে বাহির থেকে নিয়ে আসছে, তাকে আমার খোঁজ দিয়েছিল কে? আমি তো তিথির রুমে ছিলাম। ল্যাপটপ বিছানায় রেখে মামে যে রুমে বসে আছে সে রুমে যায় রাফসান। মিম তো কথা বলবে না তা ভালো করেই জানে রাফসান। মীরাকে কোলে নিতে হাত বাড়ায় রাফসান। মীরা তার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠোঁট উল্টো করে রাখছে মীরা। মামে দুজনেই ফুলে ফেপে রয়েছে। এদের রাগ ভাঙাতে রাফসানের উঠে পড়ে লাগতে হবে। কলেজ ক্যাম্পাসে স্টুডেন্ট আসছে। মাসুদ রুবির হাতটা ধরে বলতে লাগল, ভালো লেগেছে তোমাকে? তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? ঠোঁট মুছতে মুছতে কথাটা বলে রুবি, আমি জানি তুমি একটি মেয়ে। নরম ঠোঁট, উঞ্চ কোমর, ঘায়েল করা চোখ, আকৃষ্ট করা ফিগারওয়ালা একটি মেয়ে। এই তোর সাহসের সীমা অতিক্রম করে ফেলছিস কিন্তু। হ্যাঁ করছি। নতুন প্রেমে পড়লে একটু আধটু সাহস দেখাতে হয়। তুই জানিস এগুলো যদি আমার বাবা জানতে পারে তোর কি অবস্থা হবে? আমি ভয় পাই না। তোমার মিষ্টি ঠোঁটে যে আমার মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে, সেই সাথে ভয়ও কেটে গেছে। বলতে বলতেই মাসুদ রুবির কোমর জড়িয়ে ধরে। ধস্তাধস্তি করে রুবি কোনো রকম তার হাত থেকে নিজের কোমর মুক্ত করে বলল, দেখ বেশি খারাপ হয়ে গেছে, তোকে আমি কি করি দেখিস। রাগান্বিত হয়ে সেখান থেকে চলে আসে রুবি। মাসুদ পিছন থেকে চিৎকার করে বলে, রাগলে তোমাকে হেব্বি লাগে জান। রুবির চেহারা লাল টুকটুকে হয়ে গেছে। রাগে সমস্ত শরীরে আগুন ধরে গেছে। কলেজ ক্যাম্পাসে এই প্রথম কেউ তার সাথে এমন ব্যবহার করছে। ঘটনার সবকিছুই শিমুল দেখছে দূর থেকে। কাছে আসে মাসুদের। শিমুল হাত বাড়ায় মাসুদের দিকে, বলে, হাই, আমি শিমুল, এ ক্যাম্পাসে পুরানো প্লেয়ার। মাসুদ শিমুলের হাতে হাত ধরে বলে, আমি জায়েদ মাসুদ, ক্যাম্পাসে নতুন কিন্তু ট্রেনিং প্রাপ্ত মাল। ভাল লাগছে তোর অ্যাটিটিউড। সেইম হেয়ার। ঘাটতারা মাসুদ বুঝতে পারছে শিমুল। কাঁধে হাত দেয় মাসুদের। শিমুল বলে, আমি জানি না তুই সিনিয়র নাকি জুনিয়র, তবে তোকে ভাল লাগছে ফ্রেন্ড। শিমুলের কথাটা বলে মাসুদ শিমুলের কাঁধে হাত রাখে। ক্যাম্পাসের শিমুলের বন্ধুগুলো খেপে যায়। মাসুদের সামনে এসে বলে, তুই শিমুল ভাইয়ের কাঁধে হাত দিস কোনো সাহসে? মাসুদের ডিরেক্ট জবাব, তোদের শিমুল ভাই কি বলল শুনিসনি? ফ্রেন্ড বলছে। আর ফ্রেন্ড মানে কি তা তোদের বুঝাতে হবে না। শিমুলের বন্ধুগুলো চুপ হয়ে গেছে। মাসুদের দিকে তাকিয়ে শিমুল বলল, তুই একটা জিনিস। মাসুদ কিছু বলল না। শিমুলদের সাথে ক্যাম্পাসের চেষে আড্ডায় জড়িয়ে গেছে। সবার সাথে পরিচিত হচ্ছে। বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে চলে আসে রাফসান। মাসুদের চোখ রাফসানের দিকে পড়তেই চমকে ওঠে। মাসুদ সে ভিডিও দেখেছে যে ভিডিওতে রাফুর মৃত্যু হয়েছে। শিমুলদের আড্ডা থেকে উঠে সোজা রাফসানের সামনে এসে দাঁড়ায় মাসুদ। রাফসান মাসুদকে দেখেও না দেখার মতো করে সাইড থেকে চলে যায়। অবাক হয়ে যায় মাসুদ।
পিছন থেকে রাফসানের কলার ধরে নিজের দিকে করে মাসুদ রাফসানকে। রাফসান এক হাত দিয়ে তার শার্টের কলার ছাড়িয়ে নেয় মাসুদের হাত, আর বলে, কে ভাই তুমি? তোমাকে তো এর আগে কখনো এ কলেজ ক্যাম্পাসে দেখিনি। ধূপ করে এক আওয়াজ হয়। মাসুদ রাফসানের নাক আর মুখের মাঝ বরাবর মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে। নাক ফেটে গড়গড় করে রক্ত ঝরছে, ঠোঁট ফুলে গেছে। শিমুল পিছন থেকে এসে মাসুদকে আঁকড়ে ধরে। আরে মাসুদ, কি করছিস? ইনি আমাদের কলেজের সহকারী শিক্ষক, বলে মাসুদকে ছেড়ে দেয় শিমুল। মাসুদ রাফসানের দিকে তাকিয়ে আছে। নাম কি? পিছন থেকে শিমুল বলে উঠল। রাফসান, রাফসান ইসলাম। আমি তোর কাছ থেকে শুনতে চাইনি শিমুল। আপনি বলেন নাম কি আপনার? রাফসান তাকিয়ে আছে মাসুদের দিকে। ছেলেটা বেয়াদবি করছে। কি করা যায় সেটা ভাবছে সে। কানে কথা যায় না। মাসুদের রাগ উঠছে। মাসুদ রাফসানকে ভালো করেই চিনে। সে এমন বলদ মার্কা চেহারা ভঙ্গিতে থাকবে না। এটাই মাসুদের রাগ হওয়ার কারণ। রাফসানের মুখ থেকে হালকা করে শব্দ বের হয়। সে বলে, দেখ, আমি একজন শিক্ষক, ভদ্রতা বজায় রেখে কথা বলো। রাফসানের কথা শুনে তোবদা খেয়ে দাঁড়িয়ে আছে মাসুদ। রাফসান শিমুলের দিকে তাকিয়ে বলল, শিমুল তোমার বন্ধুকে সাবধান করে দিবে। আজ প্রথম, তাই প্রিন্সিপালের রুমে নিয়ে যায়নি। বলেই অফিস রুমের দিকে চলা শুরু করে রাফসান। মাসুদ নিজেকে শিমুলের হাত থেকে ছাড়িয়ে নেয়। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে রাফসানের চলে যাওয়ার দিকে। নিজের শার্টের কলার ঠিক করে নেয় মাসুদ। বিড়বিড় করে বলে, দেখি কতদিন এভাবে লুকিয়ে থাকি। অন্ধকার জগৎ তোকে ছাড়েনি রাফু, তুই এখনও সে জগতের একটি অংশ। স্যার, একটু শুনুন। জি। বলো রুবি, কি বলবে? স্যার, আপনার নাক বেয়ে রক্ত ঝরছে, চলুন ফার্স্ট এইড লাগিয়ে দেই। ধন্যবাদ। কষ্ট করতে হবে না তোমার। স্যার। জি বলো। আজকে লাঞ্চ টাইমে আমি আপনার সাথে বসতে পারি একটু? কেন? না, তেমন কিছু না। আমি বাসা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আপনার জন্য নিয়ে এসেছিলাম। আমি দুপুরের জন্য খাবার নিয়ে এসেছি। কেন, বউয়ের হাতে কি জাদু আছে যা আমার রান্নার হাতে নেই? বিষয়টা সেটা নয় রুবি। তাহলে কি বলুন? কিছু বলার নেই আমার। তাহলে আমি আপনার জন্য অপেক্ষা করব? না, তুমি খেয়ে নিও। আমি বাসায় চলে যাব। কেন স্যার, বউ কি বেশি আদর করে? এটা বলেই তাচ্ছিল্যের হাসি হেসে উঠে রুবি। রাফসান মশকরা ভেবে চুপ হয়ে বলল, আমি সামান্য অসুস্থ। বাসায় ভালো লাগছিল না, তাই কলেজে আসা। তাহলে বউয়ের কাছে যেতে এত তাড়া কেন? তুমি বুঝবে না, ছোট মানুষ তুমি। যখন তোমার কেউ হবে তখন তুমিও বুঝবে। আমার তো আপনার সাথে বসতে ভালো লাগে। রুবি, আমি আসি। স্যার। হ্যাঁ? আপনাকে যা বলেছিলাম তা নিয়ে ভাবছেন কখনো? তুমি এটা বুঝতেছ না কেন আমার স্ত্রী সন্তান আছে। আমি তাদের নিয়ে সুখে আছি। তুমি যেটা বলছো সেটা অন্যায়। আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখে। আমি সে বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। স্যার, আপনার অবগতির জন্য জানিয়ে দেই, পৃথিবীর সকল নারী তার স্বামীর উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না। রাফসান কিছু বলল না। রুবির কথা এড়িয়ে গেল সে। প্রিন্সিপাল স্যারের রুমে দাঁড়িয়ে আছে রাফসান। সামনেই ওয়ার্নিং লেটার। রাফসানের সাথেই কেন এমন হয় বারবার?
এত ঝামেলা কেন ওর সাথে হয়? কলেজের রেপুটেশন নষ্ট হচ্ছে শিক্ষক ছাত্রদের মধ্যে বিবাদে। দ্বিতীয়বার যেন এমন কিছু না হয়, তার জন্যই ওয়ার্নিং করা হয়েছে রাফসানকে। বাসায় বসে চিন্তিত মিম। অসুস্থ শরীর নিয়ে কলেজে আসা নিয়ে সন্দেহের জাল বুনছে তার মনে। রাফসানের স্বভাবের পরিবর্তন, তার সাথে খারাপ আচরণ করা মিমকে ভাবিয়ে তুলেছে। কিছুই ভালো লাগছে না তার। কিছু সিদ্ধান্তে স্থির হয় মিম। ব্যাগ থেকে লাল রঙের শাড়ি বের করে, কালো ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি। হালকা করে ঠোঁটটা চ্যাপস্টিক দিয়ে ভিজিয়ে নিয়েছে মিম। মীরা তাকিয়ে আছে মায়ের দিকে। মিমকে এত সুন্দর করে কখনো সাজতেন দেখেনি মীরা। মিম আয়নার সামনে দাঁড়ায়, কোমরের দিক থেকে কাপড় ঠিক করে নেয়। মীরাকে বলে, মাম্নি চলো বাবার কলেজে যাব আজকে। মীরা খুশিতে আত্মহারা। তাকে জামা পরিয়ে দেয় মিম। মায়ের মতো সুন্দর মীরা। সাজাতে হয় না তাকে, ন্যাচারাল বিউটি সে। ছোট্ট পরি নিজের গাড়ি করে আসছে কলেজ ক্যাম্পাসের গেইটের ভিতরে। মীরা পিছনের সিটে বসে আছে, মিম ড্রাইভ করছে। গাড়ি থেকে মিম নেমে আসে। মীরা বসে থাকে গাড়িতে। কয়েকটি ভবন আছে এ ক্যাম্পাসে, সবগুলোই প্রায় একরকম। মিম রাফসানকে ফোন করে না। তিথি মিমকে দেখা মাত্রই রাফসানকে জানিয়ে দেয় মিম ক্যাম্পাসে এসেছে। রাফসান আসছিল তার কাছে। এর মধ্যে মিম রাফসানের কথা জিজ্ঞেস করে এক ছেলের কাছে। ছেলেটা নিলয়। তাকিয়ে আছে মিমের দেহের দিকে। নেশাগ্রস্ত চোখে মিমকে দেখে যাচ্ছে। রাফসানের কথা শুনতাই ওর মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। খপ করে মিমের হাত ধরে ফেলে। তোরা ওই মাস্টারের কাছে কি পাইছিস বলতো? তোদের সেক্সি ফিগার কি ওই মাস্টার একাই ভোগ করব নাকি? আমাদেরও তো অধিকার আছে। শক্ত করে চেপে ধরছে মিমকে। মিম নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে। নিলয়ের শক্তির সাথে পেরে উঠছে না। ধস্তাধস্তিতে মিমের বুকের কাপড় সরে যায়। নিলয় তাকাতে পারে না। নিলয়ের বুকের উপর প্রবল স্রোতের গতিতে আঘাত করে রাফসানের পা। ছিটকে গিয়ে কিছুটা দূরে গিয়ে পারে নিলয়। মুখ ভরে রক্ত বমি করে ফেলে সেখানেই। গাড়ি থেকে নেমে আসে মীরা। রাফসান মিমের শাড়ির আঁচল তুলে দেয় বুকে। কুচি নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিচ্ছে। মাসুদ ঘটনা দেখেই চলে আসে রাফসানকে কাভার দিতে। নিলয়ের দুই বন্ধু পিছন থেকে রাফসানকে আঘাত করবে তাদের সামনে এসে দাঁড়ায় মাসুদ আর তিথি। বুকে মুখে আঘাত করতেই তারাও পিছু হাঁটে। মুখে রক্ত নিয়ে বসে আছে নিলয়, সাথে তার বন্ধুরা। একজন মোবাইল বের করে নিলয়ের বন্ধুদের ফোন দেয়। রফিক, কোথায় আছিস? নিলয়কে ক্যাম্পাসে মারছে কেউ। ফোন কেটে দেয় নিলয়ের বন্ধু। রফিক তড়িঘড়ি করে ক্যাম্পাসে ঢুকে তাদের স্টুডেন্ট গ্যাং নিয়ে। রাফসান মিমকে সাইডে সরিয়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায়। শার্টের স্লিভ উপরে তুলে নেয়। রাগে স্তব্ধ হয়ে আছে রাফসান। মাসুদ রাফসানের স্তব্ধতা বুঝতে পারে। তিথিও বুঝতে পারে ভয়াবহ কিছু হবে তাদের সাথে। গেটের বাহির থেকে রফিক তার গ্যাং নিয়ে ক্যাম্পাসে ঢুকে রাফসানকে ঘিরে ধরে। রাফসানের ক্ষোভ নিলয়ের উপর। রফিক তার গ্যাং ধুলোয় মিশে যাবে রাফসানের হুঙ্কারে। ট্রেনিং প্রাপ্ত কিলিং মেশিন রাফসান। অন্তরে বিষাক্ত তেজ জ্বলে উঠলে নিভানোর জন্য বলি চড়তে হয়। মিম গাড়ি নিয়ে আসছে। সেই গাড়ির পিছনের সিটের নিচেই রাফুর সেই তলোয়ার বের করে নেয় হাতে। অদ্ভুতভাবে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই।
জড়ো করছে সবাই দূরত্ব বজায় রেখে। তিথিকে ইশারা করে রাফসান সরে দাঁড়াতে। মাসুদ রাফসানের বাধা হয়ে দাঁড়ায় না। রফিক হামলা করে তার গ্যাং নিয়ে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না কেউ। গ্যাংয়ের সবাই আহত, হাত পা ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে মাটিতে। রক্ত মাখা তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে রাফসান। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যাম্পাসের সবাই। মীরা হাতে তালি দিচ্ছে। বাবার কাছে নিজের অনেক গল্প শুনেছে সে। বাজে লোকদের কিভাবে সে শায়েস্তা করত, আজ দেখছে তাই হাতে তালি দিচ্ছে। নিলয়কে মীরা আগেও দেখছে। বাজে লোক। মীরা রাফসানের দিকে তাকিয়ে বলল, পাপ্পা ওই তো বাজে লোকটা আমাকে নিয়ে গিয়েছিল। ভয় দেখিয়েছিল ওই লোকটাকেও পিটাও। সবার দৃষ্টি মীরার দিকে। ছোট্ট মেয়ে কতটা সাহসী তা দেখেই অবাক মিম। বাবার রক্ত যে বইছে তার শরীরে। হঠাৎ পুলিশের আগমন। রাফসানের হাত থেকে তলোয়ার নিয়ে নেয় একজন। হাতকড়া পরিয়ে দেয় তাকে। আহত সবাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তারা। রাফসানকে নিয়ে যাবে এখন। মিমের সামনে এসে দাঁড়ায় রাফসান। ভালোবাসি তোকে। তোর অপমান সহ্য হবে না আমার। তোর জন্য কারো জীবন নিতে দ্বিধা হবে না। জীবন দিব না। কেননা আমি জীবন দিল তোকে কে ভালোবাসবে রে পাগলি। চিন্তা করিস না। তিথির সাথে যাস। আমি আসছি কিছু সময় পরে। মীরার খেয়াল রাখিস। পুলিশের সঙ্গে যাচ্ছে রাফসান। পিছু নিয়েছে মাসুদ। নিলয় বসে আছে রক্তাক্ত মুখে। রুবি এসে তার পাশে বসে ফিসফিস করে বলে, যার জন্য তোকে আজ পুরো ক্যাম্পাসের সকলের কাছে মাথা নত করতে হয়েছে, তাকে জীবিত রেখে লাভ কি? চল তাকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলি। নিলয় চুপ করে বসে আছে। রুবি আবার বলে, তোর এই অপমানের প্রতিশোধ নিতে হবে। ছেলেটা কে, কি তার পরিচয় জানতে হবে। ধুরো নিলয়, তুই কি ভাবছিস রাফসানের ব্যাকগ্রাউন্ড আছে? হ্যাঁ, রাফসান স্যার কোনো সাধারণ মানুষ হতে পারে না। তার ফাইটিং স্কিল দেখেছিস? একজন গ্যাংস্টার। ভাই তুই কি ভয় পাচ্ছিস? ভয় আর আমি? তাহলে মিমকে সরিয়ে ফেলি। তোর লাভ কি মিমকে মেরে ফেলে? আমার সবকিছু। তোকে কৈফিয়ত দিতে পারবো না। তুই শুধু আমার কাজ করবি। বিনিময়ে তোকে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংয়ের সাথে পরিচয় করিয়ে দিব। সাথে কজও দিব। হা হা, তোর সাথে যদি আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক থাকে তাহলে তুই আমাকে বলছিস কেন মিমকে মারার কথা? অপমানের ক্ষোভে তুই তাকে ভয়ঙ্কর মৃত্যু দিতে পারবি। আর মিম যতটা কষ্ট পাবে ততটা সুখী আমি হব। মিমের মৃত্যুর সাথে তোর সুখের কানেকশন কি? তুই আমার কাজ করবি নাকি? মিমকে তো আমি আলাদাভাবে দেখে নিব। আগে রাফসানের ব্যাকগ্রাউন্ড। তোর যা খুশি কর। কাপুরুষ একটা। রুবি উঠে চলে যায়। নিলয়ের শরীরে আগুন জ্বলে। রবির শেষ কথা কাপুরুষ শব্দটা ওর ইগো হার্ট করে। মনে মনে প্রতিজ্ঞা করে, মিমের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেই রাফসানের কথা ভাবব। ওদের বাঁচতে দেওয়া যাবে না। বাহাতের তালু দিয়ে মুখের রক্ত মুছে নেয় নিলয়ে। রাফসানকে থানায় নিয়ে আসা হয়। সাব ইন্সপেক্টর আহসান তাকে একটা কাঠের চেয়ারে বসিয়ে নিজের রুমে চলে এসে কনস্টেবল রাফসানের নামে এফআইআর লিখছে।
সেই মুহূর্তে থানা কাঁপিয়ে হর্ন বাজিয়ে থানাকে ঘেরাও করে 10টি কালো গাড়ি। 3 জন উকিল রাফসানের জামিননামা নিয়ে হাজির। উকিলদের পিছেই মাসুদ। রাফসান মাসুদের দিকে তাকিয়ে আছে। ঠোঁটে তৃষ্ণা পেয়েছে। মাসুদের পকেট থেকে সিগারেট নিয়ে আগুন জ্বালায় রাফসান। সিগারেটে নিকোটিনের বদলে গাঁজার পাতা ভরা ছিল। ধোঁয়া ছাড়তেই সমস্ত থানায় গন্ধে ঝাঝালো হয়ে ওঠে। সাব ইন্সপেক্টর আহসান গন্ধের উপস্থিতি টের পেয়ে বেরিয়ে আসে। রাফসান সিগারেটে দম ফেলছে। পিছনে 3 জন উকিল দাঁড়িয়ে আছে, কয়েকজন ক্যাডার বাহিরে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। আহসান সাহেব উকিলদের চিনতেন। এরা ব্ল্যাক ড্রাগনের পার্মানেন্ট উকিল। কি ব্যাপার আপনারা এখানে? উকিলদের উদ্দেশ্যে কথাটা বললেন আহসান সাহেব। তাদের মধ্যে একজন রাফসানের জামিননামা বের করে আহসান সাহেবের হাতে দেন। আহসান সাহেব বললেন, কার জামিননামা এটা? হাতের ইশারা দিয়ে রাফসানকে দেখিয়ে দেয় তারা। আহসান সাহেব কাগজটা হাতে নিয়ে দেখতে থাকেন। হঠাৎ চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। রাফু নামটাতে আটকে যায়। কনস্টেবলের হাত থেকে এফআইআর নিয়ে ছিঁড়ে ফেলে নিজেই। সরি স্যার, ভুল হয়ে গেছে। রাফসান উঠে দাঁড়ায়। সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে দেয়। হাতকড়া খুলে দেয় আহসান সাহেব নিজেই। রাফসান চুপচাপ বেরিয়ে আসে থানা থেকে। থানা থেকে বের হতেই গাড়ি থেকে একজন ক্যাডার ফোন হাতে। বসো বড় স্যার লাইনে আছে। বড় স্যার রাফসানের বাবা। রাফসান ফোন নেয় তার কাছ থেকে। কেমন আছো বাবা? তুই কেমন আছিস রাফু? অন্ধকার জগৎ ছেড়ে ভালোই আছি। তুই ভালো থাকলেই আমার ভালো থাকা। এতটুকুই? বৌমা আর নাতনিকে দেখতে ইচ্ছে করছিল খুব। চলে এসো আমার বাসায়। আমি বের হতে পারছি না। কেন, কি হয়েছে তোমার? আমার অন্ধকার সাম্রাজ্যের আলো নিভে যাওয়ায় শত্রুর সাহস বৃদ্ধি পেয়েছে। আমার ব্ল্যাক ড্রাগনের উপর নজর পড়েছে কালো ছায়ার। বাবা, তুমি তৈরি করেছ এক সাম্রাজ্য। সেটা তোমার হুঙ্কারেই চলবে। তুমি ভেঙে পড়লে চলবে না। আমার সাম্রাজ্যের নক্ষত্র তোর হুঙ্কার ছিল, সেটা নিভে গেছে। বাবা, রাখছি। ভালো থাকিস। সময় করে একটু আসিস। রাফসান দ্বিতীয় কথা বলেনি। ফোনটা দিয়ে চলে আসছে রাফসান। বাসায় যেতে হবে। মিম রেগে আছে। মাসুদ রাফসানের পাশে এসে দাঁড়ায়। রাফসান মাসুদের কাঁধে হাত রাখে। তুই বাংলাদেশে কি করছিস? তোর মৃত্যুর সংবাদ শুনেছিলাম। বিশ্বাস হয়নি, তাই চলে এসেছি। বেঁচে আছি। চলে যেতে পারিস। আমি যতটুকু জানি তোর উপর বিপদের ছায়া ঘুরছে। রাফু এখন অন্ধকার জগতের এক মৃত্যু ব্যক্তির নাম। সবার কাছে মৃত হলেও মানুষটা জীবিত। আর তুই জানিস অন্ধকার জগতের মৃত মানুষের ও কত শত্রু? আমি কাউকে সুখী রাখার প্রতিজ্ঞা করেছি। অন্ধকার জগৎ তোকে সুখী রাখবে না রে। তোর বিজনেস কেমন চলে? রাফসান কথার টপিক চেঞ্জ করার জন্য মাসুদের ব্যবসায়ের কথা জিজ্ঞেস করে। মাসুদ আনমনে অন্যদিকে তাকায়। এদেশে ড্রাগস স্মাগলিং হচ্ছে এখন ভরা বাজারে। আর গোল্ড, ডায়মন্ড? এটা আজীবন থাকবে। বেশ, ভালো থাক, চললাম আমি। চলে যেতে চায় রাফসান। পিছন থেকে মাসুদ বলে ওঠে, তোর সাম্রাজ্যে ড্রাগসের আমদানি হচ্ছে, তুই কিছু করবি না? আমার সাম্রাজ্য ওটা নেই এখন।
আমার সাম্রাজ্য মিম্মিরা। চলে যায় রাফসান। মাসুদ দাঁড়িয়ে থাকে। বাসায় ফিরে রাফসান। মিম বসে আছে বিছানার উপরে। মীরার সাথে তিথি খেলছে। রাফসানকে দেখেই মীরা দৌড়ে আসে তার কাছে। মীরার কপালে চুমু খেয়ে বাথরুমে ঢুকে রাফসান। রাফসান ফ্রেশ হয়ে মিমের সামনে আসছে অপরাধী হয়ে। তিথি মীরাকে নিয়ে অন্য রুমে চলে আসে। তিথি পরিস্থিতি বুঝে এমন জায়গায় মীরাকে না রাখাই ভালো। মিম রাগী চোখে তাকিয়ে আছে। রাফসান নির্বাক হয়ে দেখছে। রাগ কান্না মিশ্রিত মায়াভরা চেহারা। আজ ঠোঁটের নিচের তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে। কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটনাটায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপরে দাঁড়ায়, রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে রাফসানের ঠোঁটকে। পৃথিবী শান্ত হয়ে গেছে। চারপাশের সবকিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এ যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে, তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে। আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে, সে সুখী আমিও সুখী। ভালোবাসার মানুষটা সুখে থাক। মিম রাগী চোখে তাকিয়ে আছে। রাফসান নির্বাক হয়ে দেখছে। রাগ কান্না মিশ্রিত মায়াভরা চেহারা। আজ ঠোঁটের নিচের তিলটা ছুঁয়ে দিতে মন চাইছে। কিন্তু কিছু ঘটে যাওয়া ঘটনা রাফসানকে ছোট করছে। মিমের সাথে ঘটে যাওয়া ঘটনাটায় মিম বুঝতে পারে তাকে কতটা চায় রাফসান। মিম বিছানার উপরে দাঁড়ায়, রাফসান মাথা নিচু করে আছে। হাত দিয়ে রাফসানের মাথাটা তুলে আলতো করে স্পর্শ করে তার ঠোঁটকে। পৃথিবী শান্ত হয়ে গেছে। চারপাশের সবকিছু নিস্তব্ধ। কোলে তুলে নেয় মিমকে। এ যেন এক সুখের সাগর সৃষ্টি। মীরা ঘুমিয়ে গেছে, তিথি এসে দাঁড়ায় রাফসানের দরজার সামনে। আকাঙ্ক্ষা জাগে মনে। আমিও তো ভালোবাসি, আমার প্রাপ্য ভালোবাসা তার ভালোবাসার মানুষকে দিচ্ছে, সে সুখী আমিও সুখী। ভালোবাসার মানুষটা সুখে থাক। অনেকক্ষণ হয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকছে। আর সহ্য হচ্ছে না তিথির। চোখ বুঝে পিছিয়ে যায় সে। রুম থেকে বেরিয়ে ছাদে আসে সে। সাদা মেঘের আড়ালে সূর্য উকিঝুঁকি মারছে। রোদের উত্তাপ নেই এখন। ছাদের এক কোণে বসে পারে সে। পা দুটো ঝুলিয়ে। ছোট্ট ছোট্ট পাথর পাশেই ছিল, হাতে নিয়ে ছুঁড়ে মারছে পাশের ফাঁকা জমির দিকে। মনটা খাখা করছে। একটু জলের প্রয়োজন। যার কাছে চাইবে সেই অন্য কাউকে সাপ্লাই দিচ্ছে। সে সুখী আছে। তিথি নিজেকে সবসময় শক্ত রাখে। ফুটবল হতে দেয় না। নিয়তির খেলা সব। যাকে ভালোবাসি তার সুখী কামনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি, এই তো ভালোবাসার প্রতিদান। আমার ভালোবাসার শেষ চুম্বন রাতের ঘোর অন্ধকারে স্বপ্নের তরে সীমাবদ্ধ থাকে। আমি সেটুকুতেই সন্তুষ্ট। আমার স্বপ্ন দেখা অধিকার আছে। ভালোবাসার মানুষটার পাশে থেকে তাকে রক্ষা করার সাহস আছে। আমি ফুটবল নই। আমি আমার ভালোবাসার রক্ষা করছি। ভালোবাসার মানুষটার ভালোবাসা রক্ষা করছি। তাকে নিজের করে না পেয়েও অনেক বেশি কিছু পেয়েছি। হাতের পাথরগুলো শেষ। আবার মুঠো ভরে নেয় পাথরে। এবার শূন্যের দিকে ছুঁড়ে নিজের কাছেই ফিরে আসে। মোবাইলে রিং বাজে তিথির। মিম ফোন করেছে।
বাসায় যেতে হবে। তিথি ফোন রিসিভ না করে বাসায় চলে রুমে চলে আসে। মিম মাত্র বাথরুম থেকে বেরিয়েছে। রাফসান এখনো বাথরুমে। তিথিকে দেখে মিম বলল, তিথি তোমার কি কষ্ট হচ্ছে এখানে? না ভাবি, কষ্ট হবে কেন? মীরার সাথে ভালোই লাগছে। বাসায় যাচ্ছ কখন? মিমের এ কথা যেন তিথির বুক ছিদ্র করে বের হয়ে গেছে। রাফসানের থেকে দূরে যাওয়ার ভয়। এই তো ভাবি, চলে যাব। এমন সময় রাফসান বাথরুম থেকে বেরিয়ে আসে। কোথাও যাওয়ার দরকার নেই তিথি, তুমি মীরার সাথেই থাকবে এ বাসায়। তিথির চোখ ছলছল করছে, কিছু বলতে পারছে না মুখ ফুটে। দৌড়ে গিয়ে রাফসানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তার। শক্ত করে চেপে ধরে বলতে ইচ্ছে করছে, রাফসান ভাই, আপনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু পরিস্থিতি ভিন্ন। তিথি কিছু বলতে পারছে না। মিম বলল, হ্যাঁ তাহলে তো ভালোই হয়। মীরা কাউকে পাবে খেলার জন্য। আমার ও কথা বলার মানুষ হবে একজন। কি বলো তিথি, থাকবে তো? তিথি চুপ ছিল কতক্ষণ। মুখ ফুটে কিছু না বলতে পারায় মিম আবার বলল, স্বামী রাগ করবে নাকি? বিয়েই করিনি, স্বামী আসবে কোথা থেকে? দ্রুতগতিতে জবাব দিল তিথি। মিম বলল, বিয়ে করনি কেন? কাউকে ভালোবাসি। ওমা, বল কি? হ্যাঁ ভাবি। তা সে কে? আছে কেউ? বলা যাবে না? না ভাবি, বলা যাবে না। কেন বলা যাবে না? আমি তার নাম বললে তার ক্ষতি হবে। চাই না তার ক্ষতি হোক। তা তুমি যে তাকে ভালোবাসো সে কি জানে? না ভাবি, ভালোবাসার ইজহার করিনি কখনো। তাহলে কেমন হলো বলো? যদি ভালোবাসো বলেই ফেলো তাকে। আমি ভালোবাসার জন্য ভালোবেসেছি, সেটা প্রকাশ করার বাধ্যবাধকতা নেই। বাহ, ওয়ান সাইড লাভ। হ্যাঁ ভাবি, মাঝে মাঝে তার বুকের ঘ্রাণ পাই, হাতের স্পর্শ আমার বুক ছুঁয়ে যায়। বাধা দেইনি কখনো, ভালোবেসেছিলাম তখনও। তুমি অদ্ভুত। তিথি তাচ্ছিল্যের হাসি হাসে। মিমের কথার উত্তর দেয়নি। সে চলে আসে মীরার কাছে। মিম রাফসান এক রুমে। শাড়ি পরেছে মিম। কোমরে কাপড়ের আঁচল বেঁধে রাফসানের সামনে দাঁড়ায় সে। ড্যাবড্যাব চোখে রাফসানের দিকে তাকিয়ে বলল, এই নবাবজাদা কাজকর্ম তো সব ছেড়ে বসে আছো, সব কাজ তো আমাকেই করতে হয়। বিয়ের আগে তো কত কথাই বলতে, এখন ঘোড়ার ডিম দেখাচ্ছ শুধু। আমি কি করলাম? কাচুমাচু করছে রাফসান। সে বুঝতে পারে গত কয়েকদিনের ঘটনার প্রতিশোধ মিম নেবে। প্রথমে মধুর স্বাদ দিয়ে পড়ে তেতোকোল্লার জুস খাওয়াবে। ভয়ে তার হৃৎপিণ্ড কেঁপে উঠছে। ওলে আমার বাবুটা, কিছু করেনি বুঝি? রাফসানের হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করছে। মিম তাকে দিয়ে কি কি করাই সেটাই ভাবছে। এই কি ভাবছ এমন করে? মিমের প্রতিটি কথা এখন তার মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়। রাফসান মিমের কোমর জড়িয়ে ধরে। বাবুটা তুমি কত কিউট, এমনভাবে বলছো কেন? মিম মীরার খেলনা লাঠি হাতে নিয়ে রাফসানের হাতে ছোট্ট ছোট্ট আঘাত করছে। হাত সরাও বলছি। সরাব না। কি করবে? কি করব দেখবে? ভেবেছ তুমি মাস্তান তাই রেহাই পেয়ে যাবে? অসম্ভব।
হাত সরাও। তড়িঘড়ি করে রাফসান মিমের কোমর থেকে হাত সরিয়ে নেয়। কাচুমাচু করছে। চাইলেই জোর করতে পারে মিমের সাথে। তাহলে বিপরীতে আরও ঝামেলায় পড়তে হবে তাকে। সে ভয় চুপচাপ সহ্য করছে রাফসান। আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক সে, সংসারের আতঙ্ক মিম। ভয় না পেয়ে উপায় নেই। এই উঠে দাঁড়াও। বসা থেকে উঠে দাঁড়ায় রাফসান। চলো এখন আমার সাথে। কোথায় যাব সোনাটা? চলতে বলছি চলবে। কোনো কথা নেই। হুহ। মিম রাফসানকে নিয়ে রান্নাঘরে ঢুকিয়ে দেয়। আজকে সকল রান্না তুমিই করবে। থালা বাসন সবগুলো সুন্দর করে ধুয়ে সাজিয়ে রাখবে। এগুলো শেষ হলে ঘর মুছবে। কি? চিৎকার করে ওঠে রাফসান। মিমের হাতের লাঠিটা রাফসানের দিকে তাক করে বলল, জি জনাব। এগুলো করেন নয়তো বুঝবেন মিম কি জিনিস। রাফসানের মুখে কালো ছায়া ভর করেছে। বিড়বিড় করে বলছে, ডাইনি একটা। এই মিস্টার, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। না না, আমি তোমাকে কিছু বলিনি। তুমি তো আমার সোনা বউটা। হুহ। কাজ করো। নাক ছিটকে চলে যায় মিম। রাফসান কাজে মন দেয়। কাজ না শেষ হলে কপালে দুর্ভোগ আছে। নিজের রুম আটকে বসে আছে রুবি। আকবর হোসেন রাফুর মৃত্যুর পরে নিজের সাম্রাজ্য আরও মজবুত করে নিয়েছেন। অন্ধকার জগৎ রাফুর মৃত্যুর সংবাদে আকবরের সাথে হাত মিলিয়েছে। অনেকেই বিশ্বাস করে রাফু বেঁচে আছে, তাই আকবরের সাথে হাত মিলায়নি। আকবর তার মেয়েকে বাকি সবকিছুর চাইতে মূল্যায়ন করে বেশি। মেয়ের এমন পরিবর্তন তার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে তার মেয়ের গুপ্ত দেহরক্ষী সুমনকে ডাকে। সুমন নিলয়ের বন্ধু। রুবির সবকিছু জেনেছে। আকবর হোসেনের সামনে দাঁড়িয়ে আছে সুমন। মাথা নিচু করে বলে, বসো। আপনার মেয়ে একজনকে ভালোবাসে। তাকে পাওয়ার জন্য মনমরা হয়ে বসে থাকে সব সময়। আপনাকে বলছে না কারণ আপনি পিতা। তার আবদার আপনি ফেলবেন না, কিন্তু সে তার ভালোবাসা আদায় করে নিতে চাচ্ছে। কিন্তু সমস্যা হল। চুপ হয়ে যায় সুমন। আকবর হোসেন দাঁড়িয়ে গেল। রাগান্বিত চোখে বললেন, সমস্যা কি? আমার মেয়ে কাউকে পছন্দ করেছে, তার কোনো সমস্যা থাকতে পারে না। যা সমস্যা আছে দূর করে দিব আমি। ছেলেটা বিবাহিত। আকবর হোসেন স্তব্ধ হয়ে গেছে। শেষমেশ তার মেয়ে একজন বিবাহিত ছেলের মোহে আকৃষ্ট হয়েছে। ভাবনায় পড়ে গেলেন আকবর হোসেন। সুমন বলল, বসো রুবি ম্যাডাম। সেই মেয়েকে হত্যা করার কথা ভাবছে, তার ভালোবাসা আদায় করার জন্য। চিৎকার দিয়ে ওঠে আকবর হোসেন। পুরো বিল্ডিং কেঁপে ওঠে। পরক্ষণেই শান্ত হয়ে ওঠে সে। নীরব কণ্ঠে বলল, তাকে তুলে নিয়ে আয়। ভয় দেখা। সে ছেলেকে যেন ডিভোর্স দেয়। যত টাকা চায় দিয়ে দে, তবুও যেন সে ছেলেকে ডিভোর্স দেয়। আর যদি এসব করতে না চায় তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু তার কপালে লিখে দে। জি বসো। আকবর হোসেন স্তব্ধ হয়ে গেছে। শেষমেশ তার মেয়ে একজন বিবাহিত ছেলের মোহে আকৃষ্ট হয়েছে। ভাবনায় পড়ে গেলেন আকবর হোসেন। সুমন বলল, বসো রুবি ম্যাডাম। সেই মেয়েকে হত্যা করার কথা ভাবছে, তার ভালোবাসা আদায় করার জন্য। চিৎকার দিয়ে ওঠে আকবর হোসেন। পুরো বিল্ডিং কেঁপে ওঠে। পরক্ষণেই শান্ত হয়ে ওঠে সে। নীরব কণ্ঠে বলল,
তাকে তুলে নিয়ে আয়। ভয় দেখা। সে ছেলেকে যেন ডিভোর্স দেয়। যত টাকা চায় দিয়ে দে। তবুও যেন সে ছেলেকে ডিভোর্স দেয়। আর যদি এসব করতে না চায় তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যু তার কপালে লিখে দে। জি বস। চলে আসে সুমন। নিজের হাতে পেয়েছে জন 50-এর পাওয়ার। একটু ক্ষমতা তো এসেছে। কোনোভাবে মিমের ছবি সংগ্রহ করে সুমন। নিলয়কে এ বিষয়ে অবগতি করলে সে বলে, মাস্টারের পরিবার নিস্তেজ করব আমি। তার জন্য আমার ক্যাম্পাসের সকল আতঙ্ক ধুলোয় মিশে গেছে। আমি তার পরিবারকেই মুছে দিব। ক্রোধ নিলয়ের বিবেক বুদ্ধি শেষ করে ফেলেছে। সুমন তার মালিকের হুকুমের গোলাম। মালিক যা বলেছে তাই করব। বন্ধুকে শুধু ইনফর্ম করেছে। সুমন নিলয় দুভাগে ভাগ হয়ে গেছে। একজনের উদ্দেশ্য মাস্টারের পরিবারে শেষ করে ফেলা, অন্য জানার উদ্দেশ্য শুধুই ধমকানো। আকবর হোসেন শুধু একটা নিরীহ মানুষের জীবন নিতে চায় না। তার জন্যই ওয়ার্নিং করাতে বলা হয়েছে। নতুবা কেস ক্লোজড। সুমনের আগেই মাস্টারের স্ত্রীকে তুলতে হবে সে প্রতিজ্ঞা করে নিলয়। ব্ল্যাক ড্রাগনের বোর্ড মিটিং চলছে। আকবর হোসেন আসছেন পিছন থেকে। আন্ডারওয়ার্ল্ডে তার রাজত্ব কম নয় এখন। যেসব ছোটখাটো গ্যাংস্টার ছিল সবাই আকবর হোসেনের গ্যাং যোগ করেছে। সুগঠন দেহরক্ষী আকবর হোসেনের চারপাশে। সবকিছু ঠেলে ভিতরে প্রবেশ করে আকবর হোসেন। সামনের মোলায়েম চেয়ারে বসে আছে শহীদ হাসান। তোর কি চুলকানি উঠছে মরণের? আমার ব্যবসায় হাত ঢুকাস কেন? হাত কাইটটা ফালামু শহীদদা। রাফুর মরণের পরে তোর তেজ এখনো কমে নাই দেখছি। তোর পোলারা আমার উত্তরার ব্যবসায় হাত দিছে। ভালোয় ভালোয় ছাইরা দে শহীদ। এখনো সময় আছে। কথাগুলো বলছে আকবর হোসেন। শহীদ হাসান তাকিয়ে আছে। বলছে, তোর ব্যবসা নিরীহ মানুষের জীবন যাচ্ছে। বোমা বাজার এ দেশে চলবে না। সেদিন তোর কারখানা থেকে বোমা বিস্ফোরণে 13 শিশু জলে মরেছে। যার জন্য আমার ছেলেপুলে তোর কারখানা গুড়িয়ে দিয়েছে। তোর চুলকানি কমে নাই দেখতাছি। মরণের এত জলদি কিসের? সবে তো শুরু। শেষ করতে পারবি চুনোপুটি? বলেই পৈশাচিক হাসি হাসে শহীদ হাসান। চুরুট ধরায় সে। আকবর হোসেনের মুখের দিকে ধোয়া ছেড়ে বলল, অল্প পানির মাছ সমুদ্র আসলে সেখানকার শিকারী মাছের শিকার হয়। সমুদ্র শান্ত এর মানে এই নয় শিকারী শিকার করতে ভুলে গেছে। শিকারী পুঁটি মাছকে সুযোগ দিচ্ছে জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে। তোকেও সুযোগ দিচ্ছি। এখন সময় আছে শুধরে যাস। মনে রাখিস শিকারীর শিকার আছে। তুই নিজেকে শিকারী ভাবিস না। গুড়িয়ে যাবি। আকবর হোসেন তাকিয়ে আছে তার দিকে। কথা বলার সময় চোখ দুটো জ্বলজ্বল করছে। ঘুমন্ত সিংহের ঝাঝাল চোখ। তীক্ষ্ণ দৃষ্টি আকবরের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। ভিতরে কেঁপে ওঠে সে। তার মুখের মধ্যে ধোঁয়া ছেড়ে বেরিয়ে আসে শহীদ হাসান। আকবরের পাওয়ার নেই শহীদ হাসানের শরীরে ফুলের টোকা দেওয়ার। মাথা নিচু হয়ে গেছে আকবরের। শহীদ হাসান নিচে নামছে। আকবর হোসেন ও তার পাশেই নেমে আগে গিয়ে গাড়িতে ওঠে। শহীদ হাসান নিজের গাড়িতে ওঠার আগ মুহূর্তে এক নিয়ন্ত্রণ হারানো ট্রাক এসে আঘাত করে শহীদ হাসানের গাড়িকে। দেহরক্ষী তাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই মারা যায়। বেঁচে যায় শহীদ। মাথা ফেটে গেছে। হাতের কনুই থেকে রক্ত ঝরছে। চারদিকে হইচই।
ট্রাকের ভিতরে ড্রাইভার ছিল না, রিমোট দিয়ে কন্ট্রোল করছিল তাকে অন্য কেউ। হাসপাতালে নেওয়া হয় তাকে। খবর পৌঁছে যায় রাফসানের কানে। বাথরুমে মিমের কাপড় ধুয়ে দিচ্ছিল রাফসান। মিম কাজ করাচ্ছে তাকে দিয়ে। সংবাদ পাওয়া মাত্রই বেরিয়ে আসে রাফসান। চোখ ছলছল করছে। দ্রুত গেঞ্জি চেঞ্জ করে নেয় সে। বিছানার নিচ থেকে 9 মিলিমিটার বন্দুকটা কোমরে গুজে নেয়। মিম দেখছে। তিথিও ছিল সামনে। বেরিয়ে আসতে চাইলে পথ আটকায় মিম, তিথিও পাশে দাঁড়ায়। বাবার অ্যাক্সিডেন্ট হইছে, কেউ তাকে মেরে ফেলার চেষ্টা করছে, যেতে হবে আমার। রাফসানকে বাধা দেয়নি মিম। তিথি আটকায় তাকে। বসো, আপনি যাচ্ছে মিম। মীরার কি হবে? আমি যাচ্ছি বসের খেয়াল রাখতে। মিম, মীরার যেমন রক্ষা করার দায়িত্ব আমার, ঠিক ততটাই আমার বাবার সুরক্ষা আমার উপর। কিন্তু কথা বলতে দেয়নি তিথিকে। রাফসান বলল, তোমার উপর ভরসা এখন। মিম, মীরার দায়িত্ব তোমার কাছে রেখে গেলাম কিছু সময়ের জন্য। তিথি কিছু বলল না। রাফসান দরজার বাহিরে বের হয়ে আবার ভিতরে প্রবেশ করে বলল, তিথি, আমি কি ভরসা করতে পারি? রাফসানের মনে কেমন যেন ভয় করতে লাগল। তিথি জবাবে বলল, আমার সম্পূর্ণ চেষ্টা করব। রাফসান রুমের ভিতরে ঢুকে মীরাকে কোলে নেয়। ফ্রিজ থেকে চকলেট বের করে দেয় মীরাকে। মাম্মি, স্পেশালি তোমার জন্য এটা। সম্পূর্ণ খাবে। মীরাকে মিমের কোলে দিয়ে বেরিয়ে যায় রাফসান। বাবার কাছে হাসপাতালে। সন্ধ্যা তখন। তিথি মীরার সাথে খেলা করছে, মিম তাদের পাশে বসে আছে। তখনই কলিং বেল বেজে ওঠে। অসময়ে কে আসল বুঝতে পারছে না। তিথি উঠে গিয়ে দাঁড়ায় দরজার সামনে। দরজার মধ্যের ছিদ্র দিয়ে বাহিরে তাকায় তিথি। ডেলিভারি ম্যান আসছে। খাবার অর্ডার করছিল মিম, সেটাই এসেছে। দরজা খুলতেই ভারী রডের আঘাত। তিথি মাথা নাড়িয়ে দেয়। দুলিয়ে ফ্লোরে পড়ে যায় সে। কপাল বেয়ে বিন্দু বিন্দু রক্ত গালের সাথে মিশে বয়ে চলছে ফ্লোরে। টুপ 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 রক্তের শব্দ তিথি কানেকে ভস্ম করছে। চলবে।